হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির যে 10 দিনে পুরো কভার করবো বলেছিলাম, সেটারই এটা লাস্ট ক্লাস, 30 নাম্বার ক্লাস। এর আগে 29টা ক্লাস করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, উপরের আই বাটন অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের 29টা ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। সিটিজেনশিপ নিয়ে ডিসকাস করবো, নাগরিকত্ব। এটা অ্যাকচুয়ালি প্রথমেই আমার করানোর কথা ছিল, কিন্তু আমি এই সিটিজেনশিপটা জাস্ট বাদ দিয়ে চলে গিয়েছিলাম, মানে আমার অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম এইটা করানো বাকি আছে। তো যাই হোক, আজকে লাস্টে করিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। এছাড়াও যেরকম লোকপাল, এই সমস্ত চ্যাপ্টার থেকে লাস্টে কোশ্চেন এসেছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে যে মানে খুবই অল্প কিছু কোশ্চেন আসতে পারে। তো তার জন্য আলাদা করে ভিডিও আমি আর বানাইনি। তার জন্য কি করব, যে তোমাদের এই যে আজকে মানে এই সিরিজটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপরে 3 থেকে 4 দিন আমাকে সময় দাও। 3 থেকে 4 দিনের মধ্যে আমি পুরো ইন্ডিয়ান পলিটি, শুধু ইন্ডিয়ান পলিটির উপরে আমি কোশ্চেন অ্যান্সারের সেট তৈরি করব। সেইটা তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। সো 3 থেকে 4 দিন টাইম দেবে আমাকে, দেন তাতে আমি পুরো কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে আমি চ্যানেলেই ভিডিও করে জানিয়ে দেবো যে এই সেট তৈরি করেছি, বা তোমরা ওটাকে ভালো করে প্র্যাকটিস করো। ওর মধ্যে কিন্তু সমস্ত কিছু, যে সমস্ত চ্যাপ্টার জাস্ট কটা কোশ্চেন মানে একটা দুটো কোশ্চেন আসতে পারে তার জন্য আর করাচ্ছি না, সেগুলো কিন্তু ওর মধ্যে তোমাদের কভার হয়ে যাবে। আর সেই সাথে সাথে যা করিয়েছি তার থেকেও তো কোশ্চেন থাকবেই, মেজর পরিমাণে কোশ্চেন তো ওখান থেকেই আসে। ওকে, সো তোমরা কিন্তু ওইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সো ওই জন্য বলছি যে আজকে এই ক্লাসটার পরে 3 থেকে 4 দিন আমি ক্লাস নেব না চ্যানেলে। সেই 3 থেকে 4 দিন পরে আমি যখন ক্লাস করাবো কৃষ্ণা রেড্ডির হিস্ট্রির ওপরে, আশা করি ফার্স্ট ক্লাস আমি ওইটার ওপরেই করবো। তো যাই হোক, চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে হচ্ছে দেখবো কি সিটিজেনশিপ। সিটিজেনশিপ কত নাম্বার পার্টে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের? এটা হচ্ছে পার্ট 2-তে বলা আছে। প্রথম কথা, এইটা এসে জিনিসের যে মানে যেরকম ফান্ডামেন্টাল রাইটস, কত নাম্বার পার্ট? পার্ট 3। সো এইগুলোর পার্ট কত আছে আর আর্টিকেল কত, এগুলো জেনে রাখা দরকার। আর আর্টিকেল হচ্ছে 5 থেকে 11 নাম্বার আর্টিকেলে সিটিজেনশিপ নিয়ে ডিসকাস করা আছে। এগুলো জাস্ট কিছু ফ্যাক্ট যেগুলো মনে রাখতে হবে, এক্সামে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। এরপর হচ্ছে 1955 সালে পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট পাস করেছিল। তারপরে এবার আমরা প্রত্যেকটা এই যে সিটিজেনশিপের মধ্যে যে আর্টিকেল 5 থেকে 11, প্রত্যেকটা আর্টিকেলে ডিসক্রাইব করবো ভালো করে, মানে ইলাবোরেট করে জিনিসটাকে আমাদের জানতে হবে। দেখো, সিটিজেনশিপ বাই ডোমিসাইল। ডোমিসাইল বলতে অ্যাকচুয়ালি মানে যেখানে তোমার পার্মানেন্ট বাসস্থান, এরকম একটা ব্যাপার বোঝানো হয়েছে। সিটিজেনশিপ বাই ডোমিসাইল, সিটিজেনশিপ অনেকভাবে হতে পারে। সো আর্টিকেল 5-এ বলতে চাইছে অ্যাকচুয়ালি সিটিজেনশিপ বাই ডোমিসাইল। তার মধ্যে কি পড়ছে, মানে এর জন্য শর্ত কি হতে হবে, এইভাবে সিটিজেনশিপ পেতে গেলে শর্ত কি হতে হবে? এক তো হবে তার হচ্ছে ভারতে ডোমিসাইল থাকতে হবে। 2, হি ইজ বর্ন ইন ইন্ডিয়া, তাকে ভারতে জন্মগ্রহণ করতে হবে। অথবা দেখো, এখানে কিন্তু আমি বলেছি শুড হ্যাভ আ ডোমিসাইল ইন ইন্ডিয়া অ্যান্ড, এটা তো হতেই হবে, মানে প্রথম এটা তো হতেই হবে। তারপর আমি যে অপশানগুলো বলবো তার মধ্যে অর থাকবে, এটা অথবা এটা, এরকম হতে হবে। ওকে, সো তারপরে মানে তাকে ভারতে জন্মগ্রহণ করতে হবে। আদারওয়াইজ সে যদি ভারতে জন্মগ্রহণ নাও করে, তার এনি অফ হিজ পেরেন্টস আর বর্ন ইন ইন্ডিয়া, মানে তার যে পেরেন্টের মধ্যে যে কোনো একজনকে অন্তত ভারতে জন্মগ্রহণ করেছে এরকম হতে হবে। সো এখানে মানে ডোমিসাইলের মাধ্যমে সিটিজেনশিপ পেতে গেলে তাকে তার ডোমিসাইল মানে পার্মানেন্ট বাসস্থান এখানে থাকতে হবে, এবং সেই সাথে সে ইন্ডিয়া নিজে জন্মগ্রহণ করেছে সেটা হতে হবে। আদারওয়াইজ তার পেরেন্টের মধ্যে কোনো একজন যদি ইন্ডিয়া জন্মগ্রহণ করে থাকে সেটাও হবে। অথবা কি হতে হবে, অথবা মানে এর সাথে অর রিসাইডিং ইন ইন্ডিয়া ফর 5 years ইমিডিয়েটলি বিফোর 26 জানুয়ারি 1950, মানে অ্যাকচুয়ালি যে দেখো কমেন্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই দিন থেকেই তো লাগু হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি থেকে। সো এই দিনের ঠিক আগের 5 বছর, মানে এই দিন পর্যন্ত, মানে ঠিক আগের 5 বছর সে ভারতে বসবাস করেছে, সেটা হলেও কিন্তু সে এর মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেন হবে। সো সেই জিনিসগুলোই কিন্তু আর্টিকেল 5-এর মধ্যে যে শর্তগুলো অ্যাকচুয়ালি এইভাবে সিটিজেনশিপ পেতে গেলে, সেটা এর মধ্যে বলা আছে। এরপর আমরা কি দেখব, যে আর্টিকেল 6-এ কি বলছে, পার্সনস হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, যে সমস্ত ব্যক্তিরা পাকিস্তান থেকে ভারতে এসেছে তারা সিটিজেনশিপ পাবে না বা পেলেও কোন শর্তে পাবে সেই জিনিসটা। এক তো হচ্ছে এটার মধ্যে দুটো ভাগ হয়, এক তো হচ্ছে 19শে জুলাই
1948 সালের আগে, আর 2 হয় 19শে জুলাই 1948 সালের পরে যারা এসেছে। ঠিক আছে, এবার দেখো এখানে কেন এই ডেটটাকে কেন স্পেশালভাবে করা হয়েছে সেটা আমরা দেখব। এখানে আছে বিফোর, মানে যারা 19শে জুলাই 1948-এর আগে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের ক্ষেত্রে সিটিজেনশিপের ব্যাপার কি, হি অর আইদার অফ হিজ পেরেন্টস, মানে সে অথবা তার পেরেন্টদের মধ্যে যে কোনো একজন ইন্ডিয়ান মানে ভারতে জন্মগ্রহণ করতে হবে, অথবা তার পেরেন্টরাও যদি ইন্ডিয়া জন্মগ্রহণ করে না থাকে, তার গ্র্যান্ড পেরেন্টদের মধ্যেও কেউ যদি জন্মগ্রহণ করে থাকে ইন্ডিয়ায়, তাহলেও কিন্তু সে ইন্ডিয়ান সিটিজেন হবে। এছাড়া হি শুড হ্যাভ রিসাইডেড ইন ইন্ডিয়া সিন্স দ্য ডেট অফ হিজ মাইগ্রেশন, সে যবে আর কি ভারতে এসেছে তারপর থেকে সে কন্টিনিউয়াসলি মানে ইন্ডিয়া বসবাস করেছে সেটা আর কি হতে হবে। আর এটা কবে কথা বলা হচ্ছে, 19শে জুলাই 1948-এর আগের যারা মাইগ্রেট করেছে তাদের কথা বলা হচ্ছে, মানে সেই সময় থেকে তারা এখনো পর্যন্ত আর কি এখানে বসবাস করছে, তো সেক্ষেত্রে তারা ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হবে। ঠিক আছে, আশা করি এবার মানে এতটা ক্লিয়ার। আর 2 হচ্ছে আফটার 19শে জুলাই 1948, মানে 19শে জুলাই 1948-এর পরে কারা মানে মাইগ্রেট করছে সেইটা বলা হচ্ছে, সেটা হচ্ছে সে অথবা তার পেরেন্টের মধ্যে যে কোনো একজন অথবা তার গ্র্যান্ড পেরেন্টের মধ্যে কেউ ভারতে জন্মগ্রহণ করতে হবে। তাছাড়া হচ্ছে হি হ্যাড রিটার্নড টু ইন্ডিয়া আন্ডার আ পারমিট ফর রিসেটেলমেন্ট, সে ভারতে ফিরে এসেছে পারমিট সিস্টেমের মাধ্যমে। এই কারণেই অ্যাকচুয়ালি এই 19শে জুলাই 1948 এই ডেটটাকে স্পেশালভাবে এখানে মেনশন করা হচ্ছে। এই দিন থেকে কিন্তু পারমিট সিস্টেমের মাধ্যমে হয়েছিল, তো সেই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে। ওই জন্য দেখো এখানে লিখে দিয়েছি যে হি হ্যাড রিটার্ন টু ইন্ডিয়া আন্ডার আ পারমিট, মানে পারমিট সিস্টেমের আন্ডারে ফর রিসেটেলমেন্ট, সো এই শর্তটাও থাকতে হবে। 3 হচ্ছে হি হ্যাড রিসাইডেড ইন ইন্ডিয়া আফটার রিমাইগ্রেশন ফর অ্যাটলিস্ট 6 মান্থস, এই যে সে মানে পারমিট সিস্টেমের মাধ্যমে যে এলো এরপরে ইন্ডিয়ায় যে আবার সে আর কি এলো, এসে তাকে অন্তত 6 মাসের জন্য এখানে থাকতে হবে, তো সেক্ষেত্রেও সে ইন্ডিয়া সিটিজেনশিপ পাবে। 4 হচ্ছে হি হ্যাড সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন টু দ্য অফিসার, সে যে অফিসারের কাছে হচ্ছে এখানকার সিটিজেনশিপ হওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় তার অ্যাপ্লিকেশান সাবমিট করেছে, এবং সেক্ষেত্রে অফিসার যদি তাকে রেজিস্টার করে নেয় সেক্ষেত্রে কিন্তু সে ইন্ডিয়ান সিটিজেন হবে। ওকে, সো এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে। 19 জুলাই 1948 পারমিট সিস্টেমের জন্য এই ডেটটাকে স্পেশালভাবে মেনশন করা হচ্ছে। তারপরে দেখব আর্টিকেল 7-এ কি বলছে, সিটিজেনশিপ অফ পারসনস হু মাইগ্রেটেড টু পাকিস্তান। প্রথম কথা আর্টিকেল 5 কি দেখেছি, সিটিজেনশিপ বাই ডোমিসাইল। আর্টিকেল 6 কি দেখেছি, সিটিজেনশিপ অফ পারসনস হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, মানে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে। আর্টিকেল 7-এ দেখব মানে ভারত থেকে পাকিস্তানে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে এই যে ইন্ডিয়া মানে 1 মার্চ 1947-এর পরে যারা হচ্ছে ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাচ্ছে তারা কিন্তু মানে যারা 1 মার্চ 1947-এর পরে ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাচ্ছে তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না। ওকে, আর যারা 1 মার্চ 1947-এর পরে ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে এবং আবার পুনরায় পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছে, তো তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হবে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। এরপর আমরা দেখব মানে তার জন্য নিশ্চয়ই কোনো শর্ত লাগবে, এমনি এমনি তো হবে না। তার জন্য শর্ত হচ্ছে হি আইদার অফ হিজ পেরেন্টস এনি অফ হিজ গ্র্যান্ড পেরেন্টস, মানে যা আগেগুলো বললাম সেম ব্যাপার, ভারতে জন্মগ্রহণ করতে হবে। 2 সে পারমিট সিস্টেমের আন্ডারে ভারতে আবার রিটার্ন করেছে। 3 তাকে হচ্ছে রিমাইগ্রেশনের পরে অন্তত 6 মাস এখানে বাস করতে হবে। আর 4 হচ্ছে সেই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশান সাবমিট করেছে এবং সেটা রেজিস্টার হয়ে গেছে। এবার আমরা দেখব আর্টিকেল 8-এ কী বলছে, সিটিজেনশিপ অফ পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, যারা ইন্ডিয়ান অরিজিন পারসন যারা ভারতের বাইরে বসবাস করছে তাদের ক্ষেত্রে সিটিজেনশিপ কীভাবে ডিসাইড হবে, মানে তাদের মধ্যে কারা ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে সেটা হচ্ছে, এক তো হচ্ছে সে বা তার পেরেন্টদের মধ্যে যে কোনো একজন অথবা তার গ্র্যান্ড পেরেন্টদের মধ্যে যে কোনো একজন আনডিভাইডেড ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে, মানে যখন ইন্ডিয়া ডিভাইড হয়নি সেই আনডিভাইডেড ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে। 2 রেজিস্টার্ড অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া,
যারা ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া, মানে যেখানে সে থাকছে, সে আউটসাইড ইন্ডিয়া, সেখানে যদি সে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে রেজিস্টার হয়ে থাকে তবে তো মানে এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে সে এই সিটিজেনশিপ পাবে। ওকে, এরপর আমরা আর্টিকেল 9 কি দেখবো, যে নট ডিমড টু বি আ সিটিজেন, আর আর্টিকেল 10 মানে তার যে সিটিজেনশিপের যে কন্টিনিউয়েন্স সেটা। আর আর্টিকেল 11টা এখানে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্লামেন্ট যে তার যে রাইট অফ সিটিজেনশিপ সেটাকে যে রেগুলেট করবে সেইটা হচ্ছে আর্টিকেল 11-এ বলা হচ্ছে। সো এখানে আমরা আরেকবার জিনিসটা দেখে নেব। এক তো হচ্ছে এক মিনিট গাইস, হ্যাঁ, এবার আমরা আর্টিকেলস রিলেটেড যে সিটিজেনশিপ, মানে সিটিজেনশিপের সাথে যে আর্টিকেল রিলেটেড এতক্ষণ তো পড়ছিলাম, সেটাকে আরেকবার আমরা রিভাইজ দিয়ে নিই। ওকে, সো এখানে আর্টিকেল 5-এ আমরা কি বললাম, সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে যখন কমেন্সমেন্ট মানে যে ওই 26শে জানুয়ারি 1950 ওই সময় মানে সিটিজেনশিপ কীভাবে, মানে সিটিজেনশিপ বাই ডোমিসাইল। আর আর্টিকেল 6-এ বলছে যারা পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেট করেছে তাদের যে সিটিজেনশিপের রাইট। আর হচ্ছে আর্টিকেল 7-এ যারা পাকিস্তানে যাচ্ছে তাদের। তারপরে হচ্ছে আর্টিকেল 8-এ কী বলছে, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস, যারা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন পারসন আউটসাইড ইন্ডিয়া মানে বসবাস করছে তাদের সম্পর্কে। 9 নম্বরে কী বলছে, যে পারসনস ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ আ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স, মানে যে সমস্ত ব্যক্তি নিজের ইচ্ছায় একটা বিদেশি, মানে একটা বিদেশের সিটিজেনশিপ সে আর কি অ্যাকোয়ার করছে, নিচ্ছে, সেক্ষেত্রে সে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না। সো সেইটা এখানে বলা হচ্ছে। আর্টিকেল 10 কি বলছে, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ, একটু আগেই বলেছি। আর্টিকেল 11 বেশি ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, পার্লামেন্ট যে এই রাইট অফ সিটিজেনশিপটাকে রেগুলেট করবে আইনের মাধ্যমে, মানে লয়ের মাধ্যমে, সেই কথাটা মানে সেই পার্লামেন্টের যে সেই ক্ষমতা সেইটা বলা হচ্ছে আর্টিকেল 11-এ। সো ফ্রেন্ডস, সিটিজেনশিপ নিয়ে এইগুলোই জাস্ট দেখে রাখো, ইম্পর্ট্যান্ট। বাট এর মধ্যে মেন ইম্পর্ট্যান্ট যেরকম ওই 1955 সালে সিটিজেনশিপের যে অ্যাক্ট পাস করা হয়েছে, তারপরে গিয়ে তোমার পার্ট আর্টিকেল কোন আর্টিকেলে কোন সম্পর্কে বলা আছে, এই সমস্ত জাস্ট টার্ম, এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে। ওকে, সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল আমাদের সিটিজেনশিপের এই ক্লাসটা। আমাদের পুরো ইন্ডিয়ান পলিটিক্স সিরিজটা কিন্তু এটা নিয়ে শেষ হয়ে গেল। এবার তোমাদের এই পুরো সিরিজটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই সবার কমেন্ট চাই আমি। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো তোমাদের জন্য। জানলে কি হয়, নেক্সট যখন অন্য সাবজেক্টের ক্লাস করাবো, আমার ক্লাস করাতে আরও বেশি ভালো লাগে, সেই জন্যই বলি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বাকিদের সাথেও শেয়ার করো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। আর হ্যাঁ, আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। এই নিয়ে টোটাল 30টা ক্লাস হলো এই সিরিজে। আর যেটা বললাম যে সমস্ত টপিক বাদ পড়েছে, মানে খুবই ছোটো ছোটো টপিক, সেগুলো কোনো ব্যাপার না, আমি কোশ্চেনের যে সেট করবো ওখানে কিন্তু সব কভার হয়ে যাবে। সো ওটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।